শোলা কচুর এই তরকারিটা রান্না করে যখন বড়মশাইকে খেতে দিয়েছিলাম, বড়মশাই বাদ দিয়ে মেখে এক লোকমা গালে পড়ল আর বলল, ইস কি মজা! এই তরকারিটা কিভাবে তৈরি করেছ গো? শোলা কচুর এই টেস্টি টেস্টি তরকারিটা কিভাবে তৈরি করেছি সেটা শুধু বড়মশাইয়ের সাথে শেয়ার করব কেন, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। কচুর এই টুকরোগুলো যখন মুখে দিচ্ছিলাম না, মনে হচ্ছিল ছানা বা পনির, এতটাই নরম তুলতুলে আর এতটাই টেস্টি। তাহলে চলো দেখতে থাকো যে আমি কিভাবে এই তরকারিটা রান্না করলাম। সেই জন্য তো অবশ্যই লাগছে শোলা কচু। শোলা কচুর মাঝখান থেকে টুকরো করে একটা টুকরো নিয়ে নিলাম, তারপর এটার উপরে খোসাটা ছাড়িয়ে এরকম স্লাইস স্লাইস করে কেটে নিয়েছি। আর তারপর এখান থেকে আমি কেটে ডুমু ডুমু করে টুকরো করে কেটে নিব। তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখে বুঝতে পারছো যে আমি কেমন করে কেটে নিচ্ছি। এভাবে কেটে তারপর আবার মাঝখান থেকে একটা স্লাইস দিয়ে নেব, আর এতে করেই সবগুলো কচুর টুকরো ডুমু ডুমু করে সাইজ হয়ে যাবে। সবগুলো কেটে নিয়ে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো সবগুলো এক সাইজের আর খুব সুন্দর হয়েছে কিন্তু দেখতে, তাই না? এভাবে কচুটাকে কেটে নিতে হবে। কচু কাটা শেষ, এবার চলে যাব আমরা চুলায়। চুলায় আগে থেকেই পানি গরম করতে বসিয়ে দিয়েছিলাম, পানিটা গরম হয়ে গেছে। এবার কচুগুলো খুব ভালো করে ধুয়ে তারপর পানিতে দিয়ে দিব। পানিতে সুন্দর করে কচুগুলো একটু ভাপিয়ে নিব, এতে করে যদি একটু চুলকানি ভয় থাকে সেই ভয়টাও পর্যন্ত চলে যাবে। তো দেখো ডেকে আমি খুব সুন্দর করে কচুটাকে সিদ্ধ করে নিয়েছি। আর কচু সিদ্ধ হতে বেশি সময় লাগে না, বড় জোর 10 মিনিট। তো দেখো আমার কচুটা কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এবার পানি ঝরিয়ে কচুর টুকরোগুলো আমি একটি প্লেটে তুলে রাখবো। সবগুলো কচুর টুকরো তুলে নিব, আর তারপর তোমাদের দেখিয়ে দিচ্ছি আরও কি প্রিপারেশান করে নিয়েছি। দেখো এখানে নিয়ে নিয়েছি কিছু চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো খুব ভালো করে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলো আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিব। এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিলে হয় কি, যখন তুমি তরকারিটা খাবে না, মুখে কিছুক্ষণ পর পর শুধু চিংড়ি মাছের টুকরোগুলো পড়বে আর খেতে অনেক বেশি মজা লাগবে। তবে তোমরা চাইলে কিন্তু আস্ত চিংড়ি মাছ দিয়েও এই তরকারিটা করে নিতে পারো। তো দেখো চিংড়ি মাছ কাটা হয়ে গেছে। এবার এখানে নিয়েছি একটি টমেটো। টমেটোটাকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। দেখতে পাচ্ছ টমেটোটাও কত ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর ভিতরে বীজগুলো কিন্তু আমি কিছু ফেলে দিব, কিছু থাকবে, তোমরা চাইলে সম্পূর্ণ ফেলে দিতে পারো। তো আমাদের কাটাকুটি শেষ, এবার চলে যাব চুলায়। চুলায় বসিয়ে দিলাম একটি কড়াই, আর তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে প্রথমে এখানে আমি দিয়ে দিব চিংড়ি মাছগুলো, আর তারপর দিয়ে দিব কিছুটা পরিমাণ লবণ আর কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে এবার চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নেব। তবে চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজা যাবে না, তোমরা জানোই। তো চিংড়ি মাছটাকে অল্প করে ভেজে নেব। তো চিংড়ি মাছটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার চিংড়ি মাছটা আমি একটি প্লেটে তুলে রাখবো। আর একটু তেল সহকারে যদি রেখে দাও না, সমস্যা নাই, বরং বেশি ভালোই লাগবে খেতে আরও। তো যাই হোক, চিংড়ি মাছটাকে প্লেটে তুলে রাখলাম। আর সেম প্যানে এবার আমি দিয়ে দিব বেগুন। দেখো আমি এই বেগুনগুলোকে একই সাইজে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার বেগুনগুলো দিয়ে বেগুনটাকে একদম লাল লাল করে ভেজে নেব। অনবরত নেড়ে চেড়ে বেগুনগুলো ভেজে নিতে হবে। আর এখানে বেগুন ভাজার সময় আমি আলাদা করে আর লবণ আর হলুদ দিলাম না, কারণ অলরেডি তেলের সাথে কিন্তু লবণ আর হলুদ মিশে আছে। আর আমি চাচ্ছি বেগুনটা যেন একেবারে গলে না যায়, সেই জন্য আর আলাদা করে লবণ না দিয়ে বেগুনগুলোকে আমি লাল লাল করে ভেজে নিব। তো দেখতে পাচ্ছ আমার বেগুনটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছের সাথে একই প্লেটে আমি বেগুনগুলো তুলে রাখবো। খুব সুন্দর করে তেল ঝরিয়ে তারপর বেগুনগুলো প্লেটে তুলে রাখবো। আর তারপর আবারও সেম প্যানে আমি এখানে দিয়ে দিব সিদ্ধ করে রাখা কচুটা। সিদ্ধ করে রাখা কচুটাকে দিয়ে এখানে অল্প একটু ভেজে নিব। আমি যেই প্রসেসে কচু তরকারিটা রান্না করব, তোমরা যদি সেম প্রসেসে করো তাহলে কথা দিচ্ছি এর স্বাদ তোমাদের মুখে লেগে থাকবে। তো দেখো অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে এবার কচুটাকে আমি ভেজে নিচ্ছি। অবশ্যই অনবরত নাড়তে চাড়তে থাকতে হবে, তাহলেই কিন্তু সবগুলো কচু সমানভাবে ভাজা হবে। তো
তো দেখো সবগুলো কচুর টুকরো সমানভাবে সুন্দর করে ভেজে নিয়েছি। এটা কিন্তু খুব বেশি লাল লাল করে ভেজো না, তখন খেতে একটু শক্ত শক্ত লাগবে। তো যাই হোক, কচুর টুকরোগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি সেম প্লেটে আবার তুলে রাখবো। এবার সেম প্যানে আবারও অল্প একটু তেল দিয়ে দিলাম, আর তারপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে হালকা ভেজে নিব। পেঁয়াজ কুচি হালকা ভাজা হয়ে গেলে এর সাথে আমি অ্যাড করে দিব 1 চামচ আদা রসুন পেস্ট। তো পেঁয়াজ কুচিটা দেখো ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিব আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটাকে দিয়ে ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না এ থেকে কাঁচা গন্ধটা চলে যায়। কাঁচা গন্ধটা অবশ্যই যেতে হবে, না হলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে না। তো দেখো আমি খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার এর সাথে অ্যাড করে দিব টুকরো করে রাখা টমেটোটা। টমেটোটাকে দিয়ে যতক্ষণ পর্যন্ত না টমেটোটা সফট হয় ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো আমি নেড়ে চেড়ে টমেটোটাকেও সফট করে ভেজে নিচ্ছি। টমেটো যখন সফট হয়ে যাবে সে পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব কিছু মশলা। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো। সবগুলো মশলা দিয়ে প্রথমে একটু মিশিয়ে নিব। আর তার আগে এখানে দিয়ে দিব কাঁচা পাকা 2টি কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিব একটু পানি, মশলাটা যেন পুড়ে না যায়। পানি না দিলে মশলাটা পুড়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। তো আমি পানি দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। অল্প আছে একটু সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবে। আসল জাদু কিন্তু রান্নার এখানে। মশলাটা যত সুন্দর করে কষাবে খেতে ঠিক ততটাই ভালো লাগবে। তো দেখো আমি খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর যতক্ষণ পর্যন্ত না মশলা তেলকে আলাদা করে দেয়, মশলা বলে যে তেল তুমি আলাদা হয়ে যাও, ততক্ষণ পর্যন্ত মশলাকে কষিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু কষাতে কষাতে তেল অনেকটাই রিলিজ হয়ে গেছে। আমার মশলা তেলটাকে আলাদা করে দিয়েছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা সবজি প্লাস মাছ। মশলাটাকে আরেকটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিলাম। এবার এখানে অ্যাড করে দিব আগে থেকে ভেজে রাখা সবজি এবং মাছগুলো। এবার সবজি আর মাছটাকে দিয়ে আবারও মশলার সাথে একটু সময় নিয়ে কষিয়ে নেব। বেশিক্ষণ না, এই ধরো 1 মিনিটের মতো। তো এই সময় চুলার আঁচটা একটু কমিয়ে রেখে তারপরে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার সাথে খুব সুন্দর করে সবজিগুলোকে কষিয়ে নিব। আর সবজির সাথে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেলে সে পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব গরম পানি। পানিটা একটু গরম হলে না গ্রেভিটা খেতে অনেক টেস্টি হয়। তো দেখো আমার সব কিছু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের জন্য পানি। পানিটা দিয়ে দিলাম। দিয়ে এবার সবগুলো নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিব। আর গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ। লবণটা এ পর্যায়ে দিলে কিন্তু লবণের পরিমাণটা তরকারিতে একদম পারফেক্ট হয়। তো লবণটা দিয়ে দিলাম। দিয়ে এবার সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। আর গ্রেভিটাকে আরও ভালো করে ফুটিয়ে নিব। তো তোমাদের কাছে কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও। অবশ্যই কিন্তু ঘরে একবার আমার মতো করে তৈরি করো আর তোমার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো। দেখো সবাই অনেক বেশি পছন্দ করবে, কথা দিচ্ছি। তো তো গ্রেভিটা ফুটে কাঙ্ক্ষিত পর্যায়ে চলে এসেছে। এবার গরম গরম পরিবেশনের জন্য প্রস্তুত। খেয়ে নেওয়ার পালা। সবাই ভালো থেকো। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।